হ্যাভ এ গুড ডে স্টুডেন্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা আমাদের C877 অর্থাৎ আরবান ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের হচ্ছে আমাদের পার্ট 3 বা লেকচার 3 দেখব। ইতিমধ্যে হচ্ছে আমরা দুটি লেকচার সম্পূর্ণ করেছি। আজকে হচ্ছে আমরা আমাদের পার্ট 3 বা লেকচার 3 দেখব। তাহলে আমরা যদি কোর্স আউটলাইনের দিকে চলে যাই, তাহলে আমাদের পার্ট 3 হচ্ছে ট্রানজিট এন্ড প্যারা ট্রানজিট সিস্টেম নিয়ে। সেখানে হচ্ছে যে আমরা যা যা দেখবো তা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিট মোডস, অর্থাৎ আমাদের বাস, মেট্রো বা লাইট রেলওয়েতে যে ট্রানজিট যেটা আছে, অর্থাৎ আমাদের ট্রানজিট মোড যেগুলো আছে সেটা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানবো। এরপর হচ্ছে যে আমরা প্যারা ট্রানজিট মোড, যে আমাদের শেয়ার ট্যাক্সি, রিক্সা বা আমাদের টেম্পো, লেগুনা বা ইজি বাইক যেগুলো আছে তাদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে দেখবো, যেগুলো হচ্ছে প্যারা ট্রানজিট মোডের মধ্যে ইনক্লুডিং বা ইনক্লুড। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে অপারেশনাল সার্ভিস প্ল্যানিং। নাম্বার 4 আমরা দেখবো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এন্ড ইকুইটি কনসিডারেশনস। মূলত 4টি লেকচার নিয়ে আমাদের পার্ট 3 সাজানো। তাহলে আমরা যদি হচ্ছে আমাদের মূল লেকচারে চলে আসি। ওকে, তাহলে ট্রানজিট এন্ড প্যারাট্রানজিট সিস্টেম। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমরা ট্রানজিট যে মোড যেগুলো আছে, তার মধ্যে বাস, মেট্রো বা রেলওয়ে, অর্থাৎ ট্রানজিট মোড গুলো যেগুলো যেগুলো রয়েছে সেটা ক্যারেক্টারিস্টিক দেখবো। তার আগে প্রথমে হচ্ছে আমরা ডেফিনেশন দেখি যে পাবলিক ট্রান্সপোর্ট বলতে কি বোঝায়। সাধারণত হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট বলতে সে সকল হচ্ছে যে ভেহিকেলকে বোঝায় যেগুলোতে মূলত হচ্ছে যে সাধারণ মানুষের জন্য হচ্ছে অপারেট করা হয়। অর্থাৎ সেটা আপনি বাস বলতে পারি, আমরা মেট্রো রেল বলতে পারি, আমরা হচ্ছে যে ইলেকট্রিক্যাল যে ট্রেন গুলো আছে সেগুলোর কথা বলতে পারি, আমরা ট্রামস কথা বলতে পারি। তো ট্রাম যেগুলো হচ্ছে রাস্তা চলে, আমরা দেখছি আমাদের সাধারণত ওই যে কলকাতা শহরে আমরা যেগুলো দেখি যে রাস্তার উপর ট্রাম চলে, বা লন্ডন শহরে দেখি আমরা ট্রাম চলে। এছাড়া হচ্ছে আমরা মেট্রো রেল বলতে পারি, বা হচ্ছে যে আমাদের আন্ডার রেলওয়ে লাইন বলতে পারি। ঠিক আছে, এই সব কিছু মিলে হচ্ছে আমার কি, যে পাবলিক ট্রান্সপোর্ট বা পাবলিক ট্রানজিট। ওকে, এখন আসি যে আমরা হচ্ছে মেজর যে ট্রানজিট মোড গুলো আছে সেগুলো হচ্ছে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা বাস ট্রানজিট নিয়ে আলোচনা করব। তাহলে বাস ট্রানজিটের মধ্যে কি কি আছে? ইনফ্রাস্ট্রাকচার সাধারণত হচ্ছে যে বাস চলে সাধারণত হচ্ছে স্ট্রিটে অর্থাৎ রোডের ভিতরে, এবং সেখানে হচ্ছে যে কি একটা মিনিমাল ফিক্সড ইনফ্রাস্ট্রাকচার থাকে, অর্থাৎ আমার বাসটা কোন রুটে যাবে বা কোন রুটে আসবে সেটা সাধারণত ফিক্স থাকে। এছাড়া একটা বাসে সাধারণত ক্যাপাসিটি থাকে 100 থেকে 440 থেকে 100 প্যাসেঞ্জার নিতে পারে পার ভেহিকেল বাস প্রতি। এবং সেটা হচ্ছে যে আমার খুব, এবং এটা এবং বাস ট্রানজিট বা বাস ট্রান্সপোর্টটা হচ্ছে খুবই ফ্লেক্সিবল, কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র নির্দিষ্ট একটা রুটে চলাচল করে। অর্থাৎ আমরা যদি আমাদের চট্টগ্রাম শহরের কথা বলি, তাহলে 10 নম্বর বাসে যে রুটগুলো সেগুলো শুধু 10 নম্বর রুটে চলে। আর যেগুলো হচ্ছে 6 নম্বর রুট যেটা মার্কেটে যায় তাহলে হচ্ছে 6 নম্বর বাসগুলো 6 নম্বর রুট ধরে চলে। আর যেগুলো হচ্ছে আমি এখানে যায় তাহলে সারা হচ্ছে কি 11 নম্বর রুট বা 13 নম্বর বা 12 নম্বর রুট কি ধরে যায়। ওকে, এছাড়া বাসের হচ্ছে কস্টটা খুবই হচ্ছে লো বলা যেতে পারে। যেগুলো হচ্ছে লোকাল বাস, আর আমরা যদি মেট্রো প্রভাতী বা হচ্ছে চট্ট চাকার মতো হচ্ছে একটু হাই বাসের কথা চিন্তা করি তাহলে সাধারণত এগুলোর কস্টিংটা একটু বেশি। আর ড্রব্যাকস বলতে বোঝায় হচ্ছে যে সাধারণত হচ্ছে বাস খুব বেশি পরিমাণ হচ্ছে যে কনজেস্টেড হয়। যেহেতু হচ্ছে যে বাস হচ্ছে কি যে আহ, আমাদের দেশে যে লোকাল বাসগুলো আছে তারা সাধারণত হচ্ছে কোনো যেহেতু নিয়ম মেনে চলে না, অর্থাৎ যত্রতত্র যাত্রী উঠায়, বা হচ্ছে যে যখন তারা মোড়ে দাঁড়ায় তারা এমন ভাবে দাঁড়ায় যাতে পিছনে গাড়ি যেতে না পারে, তখন সাধারণত হচ্ছে যে বেশি কনজেস্টেড হয়। আর মিক্স ট্রাফিক যে সিচুয়েশন যেটা হয়, অর্থাৎ আমাদের যে এলওএস বা লেভেল অফ সার্ভিস যদি ডিইএফ বা সকালবেলা যখন হয় তখন হচ্ছে যে বেশি পরিমাণ হচ্ছে জ্যাম লেগে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বাস রেপিড ট্রানজিট বলতে পারি। এটা সাধারণত হচ্ছে যে কিছুটা বাস ট্রানজিট থেকে উন্নত মানের, অর্থাৎ আমরা আমাদের ওই যে চট্ট চাকার মতো বাসের কথা বলতে পারি। এখানে সাধারণত হচ্ছে একটা ডেডিকেট লেন থাকে, অর্থাৎ এটা সাধারণত হচ্ছে যে কি ধরেন এটা যদি আমাদের কি হয়, এটা যে ডিভাইডার হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা লেনের মাঝখানে আছে কি যে ওই যে মার্কিংটা। তাহলে আমার লোকাল বাস যদি এদিকে যায় বা এই রুট ইউজ করে তাহলে হচ্ছে যে বিআরটি বা হচ্ছে বাস রেপিড ট্রানজিট যেগুলো, তারা সাধারণত হচ্ছে কি করবে, এই রুটটা ইউজ করবে, যেহেতু তারা হচ্ছে প্রত্যেকটা জায়গা দাঁড়ায় না নির্দিষ্ট স্টপেজ ছাড়া। ওকে, এবং তাদের একটা ডেডিকেট লেন থাকবে। এছাড়াও অফ দেয়ার ফেয়ার কালেকশন, অর্থাৎ বাসে উঠার আগে সাধারণত আপনি কি করতে পারবেন যে সেটা হচ্ছে পে করে দিতে পারবেন। এছাড়াও লেভেল অফ বোর্ডিং থাকে, তার মানে হচ্ছে কি যে যেখানে সেটা থামবে তার সাথে হচ্ছে যে বাসের হচ্ছে যেখানে নামবে তার উচ্চতা সমান হবে, যার ফলে কি হবে, যারা প্রতিবন্ধী আছে বা যারা হচ্ছে যে ওই যে হুইল চেয়ার ইউজ করে তারা খুব ইজিলি সেখান থেকে নামতে পারবে।
ওকে, এবং এটা পারফরমেন্স খুবই ভালো। যদি আমরা কনভেনশনাল বাসের কথা চিন্তা করি তার চেয়ে ভালো হচ্ছে সার্ভিস প্রোভাইড করে। ওকে, এরপর হচ্ছে লাইট রেল ট্রানজিট। সাধারণত এটা হচ্ছে ইলেকট্রিক সিস্টেম ট্রানজিট। প্রত্যেকটা ট্রেনে হচ্ছে যে 150 থেকে হচ্ছে যে 300 প্যাসেঞ্জার হচ্ছে উঠতে পারে, এবং তার স্পিডটা হচ্ছে সাধারণত পার কিলোমিটারে 25 থেকে 35 কিলোমিটার মধ্যে হয়ে থাকে। এরপরে মেট্রো রেল। মেট্রো রেল সাধারণত হচ্ছে যে আইদার হচ্ছে যে উপর দিয়ে যাবে অথবা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবে। আমাদের সাধারণত ঢাকাতে হচ্ছে মেট্রো রেল আছে, সেখানে মেট্রো রেলে পাই হচ্ছে যে অনেক পরিমাণ প্যাসেঞ্জার হচ্ছে উঠে, এবং মেট্রো রেল স্পিডটা পাই খুব হাই থাকে, এবং এটা সাধারণত খুব কস্টলি হয়। যেহেতু হচ্ছে যে আপনার এটা মানে এটা খুবই টাইম কনজিউমিং, সেক্ষেত্রে হচ্ছে যেটা খুবই হচ্ছে কস্টলি হয় না, মানে হচ্ছে এক্সপেন্সিভ হয় কিছুটা পরিমাণে। এরপর হচ্ছে কমিউটার রেল। সাধারণত হচ্ছে কমিউটার রেল বলতে আমরা আমাদের ডেমো ট্রেনগুলো বুঝি, অর্থাৎ আমাদের আরবান থেকে সাব আরবান এরিয়াতে বা সাব আরবান এরিয়াতে যখন ট্রাভেলের জন্য হয়, সাধারণত কমিউটার রেলগুলো খুবই জনপ্রিয়। যেমন হচ্ছে আমরা যদি বলি আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য আমরা যে রেলগুলো দেখি, সাধারণত এটাকে হচ্ছে কমিউটার রেল বলা যায়। কারণ হচ্ছে এটা কি করতেছে, আমার শহরের স্টুডেন্টগুলোকে রেল সেবা দিয়ে আমার কি বিশ্ববিদ্যালয় অর্থাৎ হাঁটা যাইতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে কমিউটার রেল। আর এটা হচ্ছে ট্রাম বা স্ট্রিট কার, যেটা হচ্ছে আমরা জানি যে কলকাতা শহরে অ্যাভেলেবেল ছিল একটা সময়, যদিও এখন আর নেই, তারা বন্ধ করে দিচ্ছে। বাট লন্ডনে হচ্ছে যে আমরা এখনো দেখি যে ট্রাম চলে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি ইভ্যালুয়েশন প্যারামিটার। তাহলে কোনটা ভালো? প্যারামিটার হচ্ছে ক্যাপিটাল কস্ট যদি চিন্তা করি তাহলে বাসে সবচেয়ে লো, বিআরটি মিডিয়াম, আরআরটি হাই, মেট্রো আরো হাই, কমিউটার রেল হচ্ছে হাই। অর্থাৎ সাধারণত মেট্রো আর কমিউটার রেলে হচ্ছে ভাড়াটা খুবই হাই, অর্থাৎ মানে এলআরটি অর্থাৎ রেল ট্রানজিট, মেট্রো রেল ট্রানজিট আর হচ্ছে কমিউটার রেল সাধারণত ভাড়াটা খুব হাই। আর যদি হচ্ছে যে আমরা ONM কস্ট চিন্তা করি তাহলে হচ্ছে যে বাস মিডিয়াম, বিআরটি মিডিয়াম, এলআরটি হচ্ছে হাই, মেট্রো হচ্ছে হাই, এবং হচ্ছে যে কমিউটার রেল হচ্ছে কি মিডিয়াম। আমরা যদি স্পিডের কথা চিন্তা করি তাহলে বাসের স্পিডটা লো, বিআরটি একটু মিডিয়াম, এলআরটি মিডিয়াম, মেট্রো এবং কমিউটার রেল খুবই কি হাই। আর আমরা যদি ফ্লেক্সিবিলিটির কথা চিন্তা করি তাহলে বাসটা সাধারণত হচ্ছে খুব হাই ফ্লেক্সিবল, কারণ আমরা যদি ইউজ টু বিআরটিটা সাধারণত হচ্ছে মিডিয়াম, এলআরটি হচ্ছে লো, মেট্রো লো, আর কমিউটার রেল হচ্ছে লো। আচ্ছা, আর ক্যাপাসিটির কথা যদি চিন্তা করি তাহলে সবচেয়ে বেশি ক্যাপাসিটি হচ্ছে মেট্রো এবং কমিউটার রেলে হচ্ছে যে ক্যাপাসিটি বেশি, আর সবচেয়ে লো হচ্ছে বাসে। এটা হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন প্যারামিটার। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে প্যারাট্রানজিট মোডে। তাহলে আমরা যদি প্যারাট্রানজিট মোডের ডেফিনিশন দেখি, ট্রানজিট মোডে যে ভেহিকল গুলো আছে যে 5-6 ধরনের, সেগুলো বাদে যা যা থাকবে তাই হচ্ছে প্যারাট্রানজিট কি ভেহিকল। ওকে, সাধারণত যেখানে যেখানে হচ্ছে আমার কি হয় যে ট্রানজিট হচ্ছে রুট প্রোভাইড করা যায় না বা ভেহিকল সিস্টেম প্রোভাইড করা যায় না, সেখানে হচ্ছে কি প্যারাট্রানজিট সিস্টেমটা খুবই কি ইম্পর্টেন্ট। ওকে, প্যারাট্রানজিটের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে অটো রিক্সা, শেয়ার রিক্সা, সাইকেল রিক্সা, মিনি বাস, মোটর ট্যাক্সি বা ইজি বাইক। ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই কি জনপ্রিয়, অলরেডি এগুলো বলা আছে, আমরা এগুলো সম্পর্কে জানি। যে অটো রিক্সা বা শেয়ার ট্যাক্সি বা সাইকেল রিক্সা, মিনি বাস বা মোটর বাইক ট্যাক্সি, এগুলো আমরা জানি। ওকে, এরপর আমরা চলে আসি প্যারাট্রানজিট সিস্টেমের ক্যারেক্টারিস্টিক কি কি। নাম্বার হচ্ছে লো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সাধারণত হচ্ছে যে এই ধরনের হচ্ছে যে ট্রানজিট সিস্টেমে ইনভেস্টমেন্টটা খুবই কি অল্প পরিমাণে হয়, যেখানে হচ্ছে আমার ট্রানজিটে হচ্ছে বেশি পরিমাণ ইনভেস্ট করতে হয় বা ইনভেস্টের পরিমাণটা বেশি থাকে, তার তুলনায় হচ্ছে আমার প্যারাট্রানজিটে হচ্ছে ইনভেস্টমেন্টটা কম থাকে। এছাড়া হচ্ছে কি একটা ফ্লেক্সিবল রুটিন থাকে, অর্থাৎ তারা কোন কোন রুট ইউজ করে ওটা শিডিউলিং থাকে, কখন তাদের যাত্রা শুরু হবে কখন শেষ হবে। তাছাড়া তারা কুইক টু ডিপ্লে, তার মানে হচ্ছে যে ট্রানজিট ধরেন আমি যদি বাসের কথা চিন্তা করি তাহলে এখান থেকে যদি আমি মুরাদপুরের কথা চিন্তা করি, বাস হচ্ছে যে 40 থেকে প্রায় 50 জন যাত্রী কাভার করতে যে সময় লাগবে, সাধারণত হচ্ছে যে লেগুনাতে হচ্ছে খুব সহজে হচ্ছে আপনার কি 10 থেকে 12 জন যাত্রী কি হয়ে যায় যে ফিল আপ হয়ে যায়, ফলে লেগুনা কিন্তু আগে যাচ্ছে। ঠিক আছে, বা আমরা যদি আমাদের ওই যে বাড়িগুলির মোড় থেকে যদি হচ্ছে যে চিন্তা করি তাহলে ছোট যে বাসগুলো আছে 4 নম্বর বাসগুলো, সাধারণত এগুলো যেহেতু ছোট বা কত 20 থেকে 25 জন 15 থেকে 20 জন হইলে হচ্ছে বাসটা পুরো জায়গা, ফলে তাদের হচ্ছে কি যে মানুষ বেশি উঠতেছে, কেন উঠতেছে কারণ তারা খুব দ্রুত যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কুইক টু ডিপ্লে। এরপর হচ্ছে অফেন আনরেগুলার আনরেগুলেটেড সেমি ফর্মাল, অর্থাৎ তার মানে হচ্ছে কি এগুলো সাধারণত হচ্ছে গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত না, বা কিছু কিছু যদি নিয়ন্ত্রিত হয় বাট সম্পূর্ণ সাধারণত নিয়ন্ত্রিত হয় না, তারা সাধারণত হচ্ছে স্বাধীন, যার ফলে কিছুটা ড্রব্যাকসও রয়েছে। এছাড়া হচ্ছে তাদের সার্ভিস কোয়ালিটি ভেরি করে ওয়াইডলি, যে লিগুনাতে এক ধরনের সার্ভিস, মিনি বাসে এক ধরনের সার্ভিস, মোটর বাইকসে এক ধরনের সার্ভিস, এবং সেটা কোয়ালিটি ভেরি করে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে প্যারাট্রানজিট মোডে কি কি চ্যালেঞ্জ গুলো রয়েছে। সবচেয়ে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে কি সেটা ট্রাফিক কনজেশনটা কমানো এবং রোড সেফটি প্রোভাইড করা। সাধারণত হচ্ছে যে
ট্রানজিট মোড গুলো যখন হচ্ছে কি যে অতিরিক্ত পরিমাণ হচ্ছে যে কি হয় যে কনজেস্টেড হয়, তখন হচ্ছে কি যে ছোট ছোট জায়গা পেলে কিন্তু হচ্ছে এগুলো চলে যেতে পারে, ঠিক আছে। তাহলে আমাকে ওটা চিন্তা করতে হবে যে যে আমার যদি জ্যাম লাগে বা আমি যদি নিজে জ্যামে বসে থাকি, তাহলে হচ্ছে যে মানুষ কেন হচ্ছে যে এইসব ট্রানজিট ইউজ করবে। বা ধরেন হচ্ছে বাইকের কথা চিন্তা করি, বাইক সাধারণত কি হয় যে একটু জায়গা পেলে হচ্ছে সে সামনে যেতে পারে। এখন সে যদি হচ্ছে এমন হয় যে জায়গা পাওয়ার পর যদি না যায়, বা সে যদি হচ্ছে যে সেটা অ্যানালাইসিস করতে না পারে, তা তার হইলো না, ঠিক আছে। ওকে, এরপরে আসি ফেয়ার ডিসপুট ডিউ টু ল্যাক অফ মিটারিং। সাধারণত আমি যদি সিএনজি কথা চিন্তা করি, সিএনজি তে কি হয় যে কোনো হচ্ছে মিটারিং না থাকার কারণে এক এক জায়গা থেকে ভাড়া এক এক রকম নেওয়া হয়, ঠিক আছে। যখন এক এক জায়গা থেকে ভাড়া এক এক রকম নেওয়া হবে, তখন সাধারণত কি হবে, সমতা হচ্ছে যে থাকে না সেটার আর। কারণ হচ্ছে যে এক একজন থেকে এক এক রকম ভাড়া সাধারণত কি করা সেটা নেওয়া হয়। ওকে, এরপর হচ্ছে কি পলিউশন অ্যান্ড ভেহিকেল মেইনটেনেন্স। সাধারণত হচ্ছে এগুলো হচ্ছে কি যে পলিউশন রিমুভ করা বা মেইনটেনেন্স করাটা কিছু টাফ হয়ে যায়, কারণ সাধারণত এগুলো কোনো হচ্ছে ডিপো থাকে না। অর্থাৎ ট্রানজিট সিস্টেমে যেরকম ডিপো থাকা দরকার বা ডিপো থাকে তার মেইনটেনেন্স করার জন্য বা ভেহিকেল গুলো থাকার জন্য, কিন্তু এই ধরনের হচ্ছে সিস্টেমে তা থাকে না। ফলে হচ্ছে যে কিছুটা পরিমাণ হচ্ছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এছাড়া ল্যাক অফ ইন্টিগ্রেশন উইথ ফরমার ট্রানজিট, অর্থাৎ যেটা বললাম যে ফরমার ট্রানজিটের তুলনায় হচ্ছে যে সেটা হচ্ছে সুবিধা বা হচ্ছে সুবিধাটা কম। আহ, আহ, সুবিধাটা কম আর কি, যে ফরমার ট্রানজিট সিস্টেমে যে পরিমাণ সুবিধা থাকে এখানে কিছুটা পরিমাণ কম। ওকে, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এগুলো ওভারকাম করতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে অপারেশন আর সার্ভিস প্ল্যানিং। তাহলে হচ্ছে ট্রানজিট যে অপারেশন আছে তার কি 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 এলিমেন্ট গুলো কি কি, নাম্বার হচ্ছে শিডিউলিং। অর্থাৎ ট্রানজিট এলিমেন্ট সাধারণত হচ্ছে শিডিউলিং করে চলে, কারণ হচ্ছে ধরেন আমাদের সকাল এবং বিকেলে পিক আওয়ার, তাদের ইনকাম টাইমটা হচ্ছে তখনই। সো তখন সাধারণত হচ্ছে বেশি পরিমাণ টিপ দেওয়ার চেষ্টা করে, বাট ডিউ টু লট অফ ট্রাফিক কনজেস্টেড সামটাইমস ইটস নট পসিবল ফর দেম। এই আর কি যে পিক আওয়ার এবং তারা অফ পিক আওয়ার হচ্ছে হিসাব করে সাধারণত, এই আর কি। এরপর ডিসপ্যাচিং, তার মানে বুঝাচ্ছে হচ্ছে যে পিক আওয়ার যেটা আছে, যে পিক আওয়ারে সাধারণত হচ্ছে যে অফিস টাইম যখন হয় তখন হচ্ছে যে সাধারণত প্যাসেঞ্জাররা হচ্ছে প্যাসেঞ্জাররা হচ্ছে খুব দ্রুত হচ্ছে যে অফিসে যেতে চায়, তো সেক্ষেত্রে হচ্ছে তাদের সেই জিনিসটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। ওকে, এরপর ফেয়ার কালেকশন। অনেক সময় এমন হয় যে আমরা যদি বাইরের দেশের কথা চিন্তা করি, তারা সাধারণত হচ্ছে বাসে উঠার আগে ফিটা দিয়ে দেয়, বা মেট্রো রেলে সাধারণত হচ্ছে কি হচ্ছে যে আপনার ওই যে মানে 6 মাস বা 1 মাস বা 2 মাসের জন্য কার্ড নেওয়া যায়, বা হচ্ছে যে 1 বছরের জন্য কার্ড নেওয়া যায়, বা আমি শুনছি এমন যে আজীবন কার্ড হচ্ছে আছে, জাস্ট আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে হচ্ছে সেটা কানেক্টেড, আপনি যখন নিবে তখন হচ্ছে টাকাটা কেটে নিয়ে যায়, সাধারণত বাইরের দেশে যেটা হয়। এরপর হচ্ছে ভেহিকেল অ্যালোকেশন, অর্থাৎ আমার হচ্ছে কোন রুটে ডিমান্ড কতটুকু সেই অনুযায়ী হচ্ছে বাস বা ট্রেন প্রোভাইড করা। সাধারণত হচ্ছে যে ভেহিকেল অ্যালোকেশন হচ্ছে যে একটা সংস্থা আন্ডারে থাকে, অর্থাৎ ধরেন 6 নাম্বার 10 নাম্বার বলেন সবাই একটা সংস্থার আন্ডারে। তাহলে আমার ধরেন যে 6 নাম্বার রুটে হচ্ছে বাস এখন কম লাগতেছে, 10 নাম্বার বেশি লাগতেছে, কিন্তু আমার 10 নাম্বার বাস কম আছে, তখন কি হবে, ওই 6 নাম্বার কয়টা বাস দিয়ে 10 নাম্বার বাসের হচ্ছে কি যে রুটের মানুষের যে ডিমান্ডটা সেটা হচ্ছে মেটানো। ওকে, এরপর হচ্ছে যে সার্ভিস প্ল্যানিং প্রসেস, সেটা হচ্ছে যে 5টা স্টেপে করা। নাম্বার 1 হচ্ছে ডিমান্ড অ্যানালাইসিস, অর্থাৎ আমাকে ডিমান্ড অ্যানালাইসিস করতে হবে আমার কোন রুটে কি পরিমাণ হচ্ছে যে মানুষ আছে এবং কোন রুটে তাহলে সেক্ষেত্রে কি পরিমাণ হচ্ছে যে আমার ট্রানজিট মুড লাগবে। এবার রুট ডিজাইন করতে হবে। সাধারণত রুট ডিজাইন করতে হবে আমাদের এমন ভাবে যাতে হচ্ছে যে সেখানে হচ্ছে মানুষের হাঁটার জায়গা থাকে, ওয়াকিং সিস্টেম থাকে, এবং হচ্ছে যে বাইসাইকেল সিস্টেম থাকে, তা ফুটপাথ থাকে, তারপরে হচ্ছে যে আমার ড্রেনেজ সিস্টেম থাকে, ঠিক আছে, এবং যাতে হচ্ছে আমার ট্রাভেল টাইমটা মিনিমাল হয় সেটা কিন্তু কনসিডারেশন রাখতে হবে। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি এন্ড হেডওয়ে ডিটারমিনেশন, তার মানে হচ্ছে আমার পিক আওয়ার আর নন পিক আওয়ার হচ্ছে আমার অ্যানালাইসিস করতে হবে, যে পিক আওয়ারে হচ্ছে যে কি পরিমাণ মানুষ যাচ্ছে আর নন পিক আওয়ারে কি পরিমাণ মানুষ যাচ্ছে, সেই অনুযায়ী হচ্ছে আমার কি করতে হবে, যে সার্ভিস প্রোভাইড করতে হবে। এরপর হচ্ছে ফ্লিট সাইজ এবং ডিপো প্ল্যানিং, অর্থাৎ আমার বাসের সংখ্যা কিরকম হবে বা আমার ডিপো প্ল্যানিং কি হবে, অর্থাৎ সাধারণত হচ্ছে বাসগুলো মেনটেনেন্স করার জন্য বা জ্বালানি নেওয়ার জন্য ডিপো দরকার, সেক্ষেত্রে ডিপোর হচ্ছে যে প্ল্যানিংটা কি হবে। এছাড়া হচ্ছে বেস অন টার্ন অ্যারাউন্ড টাইম, তার মানে যেটা বুঝে সেটা হচ্ছে যে যে ধরেন একটা বাস কাঠগড় থেকে সে যাবে হচ্ছে বদ্ধহাট, তো যাওয়ার পরে সে বদ্ধহাট থেকে যে কাঠগড় আবার আসবে, তা তার মাঝখানে কতক্ষণ টাইম থাকে সেটা হচ্ছে আমার অ্যারাউন্ড টাইম, সেটা আমার হচ্ছে জানতে হবে। এছাড়া লে ওভারস, অর্থাৎ বাসের যে ড্রাইভার বা হেল্পার আছে তারা হচ্ছে একটা টিপ দেওয়ার পরে কতক্ষণ পরে আরেকটা টিপ দেওয়ার জন্য প্রিপেয়ার হয়, কারণ সাধারণত হচ্ছে যে একটা টিপ দেওয়ার পরে হচ্ছে যে সেও মানুষ, তারা হচ্ছে যে ক্ষুধা চাহিদা রয়েছে, তো সেটা হচ্ছে দেখতে হবে।
বা তারও শরীর আছে, তারও শরীরের প্রতি যত্ন নিতে হবে। সো একটা টিপ দেওয়ার পরে আরেকটা টিপ দেওয়ার জন্য কতক্ষণ সময় লাগে সেটা আমাকে দেখতে হবে। আর মেইনটেনেন্স শিডিউল যেটা অলরেডি বলে ফেলছে যে আমাদের ডিপোতে সাধারণত হচ্ছে যেহেতু ভেহিকেল গুলো থাকবে, তো সেটা কিভাবে থাকবে এবং কিভাবে হচ্ছে যে সেটা মেইনটেনেন্স করা হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে পারফরমেন্স মনিটরিং, অর্থাৎ আমার পারফরমেন্স মনিটর করতে হবে। সাধারণত হচ্ছে যে আমরা যদি বলি যে আমাদের শুরুর দিকে মেট্রোপথের কথা যদি বলি, তাহলে মেট্রোপথের সার্ভিসটা খুব বেটার ছিল, সিট বাই সিট সিস্টেম ছিল, বাট ডে বাই ডে তারা হচ্ছে খুবই বাজে সিস্টেম, মানে বাজে সার্ভিস দিচ্ছে। কারণ হচ্ছে কি যে তারা একচেটিয়া মানে ব্যবসা করতেছে, এবং এবং তাদের মনিটরিং সিস্টেমটা হচ্ছে খুব উইক হয়ে গেছে। আগে সাধারণত হচ্ছে প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা টিকিট চেক করতো, সাধারণত যারা হচ্ছে সুপারভাইজার, মানে কাউন্টার সুপারভাইজার আছে তারা, বাট এখন আর সেটা করে না। ওকে, এরপর হচ্ছে অপটিমাইজেশন টুলস। আচ্ছা, কি কি টুলস হচ্ছে আমরা ডেভেলপমেন্ট করে আমরা ট্রানজিট মোডটা হচ্ছে যে ডিজাইন করতে পারবো। প্রথম হচ্ছে জিএস বেস প্ল্যানিং। জিএসটা খুব ইম্পর্টেন্ট, নট অনলি এনভায়রনমেন্টাল সায়েন্স বাট অ্যাজ এ ট্রাফিক ইঞ্জিনিয়ার or as a transportation planner or as a planner, GS is must টু লার্ন। সো জিএসটা খুব ইম্পর্টেন্ট, জিএসটা আমাদের শিখতে হবে, এবং জিএস শিখা ছাড়া হচ্ছে যে কোনো গতি নাই যদি হচ্ছে ভালো রিসার্চ করতে চান বা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং হতে চান। এছাড়া হচ্ছে যে অটোমেটিক ভেহিকেল লোকেশন ফর টেকনোলজি জিপিএস সিস্টেমস, বা হচ্ছে যে অটোমেটিক প্যাসেঞ্জার কাউন্টিং সিস্টেমস, বা আমাদের বিভিন্ন সিমুলেশন মডেলস আছে, আমরা সুমু জানি, আমরা বিসমি সম্পর্কে জানি। এছাড়াও আরেকটি হচ্ছে ট্রান্সকেট। ট্রান্সকেট মূলত হচ্ছে জিআইএস এর মতো ওয়ান কাইন্ড অফ। তাহলে এগুলো হচ্ছে, সরি, এটা হচ্ছে অপটিমাইজেশন টুলস আমাদের। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ইন ট্রানজিট। আচ্ছা, অ্যাক্সেসিবিলিটি আমরা হচ্ছে ডেফিনিশনটা দেখি। অ্যাক্সেসিবিলিটি রেফার্স টু দ্য ইজ উইথ হুইচ পিপল ক্যান রিচ ডেস্টিনেশন ইউজিং দ্য ট্রান্সপোর্ট সিস্টেম। তার মানে বুঝাচ্ছে কি একটা মানুষ যার গন্তব্যে পৌঁছানোর জন্য কত ইজি ভাবে ট্রান্সপোর্ট সিস্টেমটা ইউজ করতে পারবে, সেটা হচ্ছে মূলত অ্যাক্সেসিবিলিটি। অর্থাৎ সে কত ইজি ভাবে হচ্ছে বা ফ্রেন্ডলি ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় তার গন্তব্যে যেতে পারে। ওকে, এবং এই অ্যাক্সেসিবিলিটি হচ্ছে কিছু ফ্যাক্টরের সাথে তাকে এফেক্ট করে। নাম্বার ওয়ান হচ্ছে ডিস্টেন্স টু দ্য নিয়ারেস্ট বাস ট্রানজিট সিস্টেম, অর্থাৎ আমার বাসা থেকে হচ্ছে যে আমার নিয়ারেস্ট যে ট্রানজিট যে স্টপ আছে তার দূরত্ব কত, সেটা হচ্ছে আমার জানতে হবে। সেটা যদি বেশি হয় তাহলে হচ্ছে সাধারণত হচ্ছে যে মানুষ মানে এটা হচ্ছে কি ফ্রেন্ডলি হয় না। এছাড়া ফ্রিকোয়েন্সি এবং স্পিড অফ সার্ভিস আমাকে জানতে হবে। তাছাড়া হচ্ছে যারা আমাদের ফিজিক্যাল হচ্ছে যে মানুষ যারা আছে বা ডিজেবল মানুষ আছে, তাদের হচ্ছে কি ধরনের সার্ভিস দিচ্ছে এটা আমাদের জানতে হবে। এই মূলত এগুলো হচ্ছে যে আমার এফেক্টিভ মানে ফ্যাক্টরস অ্যাক্সেসিবিলিটির। এছাড়া কিছু সলিউশনও আছে, যেহেতু হচ্ছে যে সমস্যা আছে তার সলিউশনও থাকবে। আমাদের হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন করতে হবে, অর্থাৎ আমাদের র্যাম্প সিস্টেম করতে হবে, বা ফ্রি অ্যান্টি টাইপের ডিজাইন করতে হবে। এছাড়া হচ্ছে ফার্স্ট মাইল থেকে লাস্ট মাইল কানেক্টিভিটি, অর্থাৎ বাইসাইকেল পথ বা পেডেস্ট্রিয়ান সাইড ওয়াক হচ্ছে আমার কি করতে হবে যে মানে রোডের সাথে হচ্ছে থাকতে হবে। এছাড়া হচ্ছে টিকিটিং সিস্টেমটা যদি থাকে, সাধারণত হচ্ছে টিকিটিং সিস্টেম থাকলে হচ্ছে ওই ভেহিকল গুলো হচ্ছে নির্দিষ্ট হচ্ছে যে একটা স্টপেজে দাঁড়াবে, সবগুলো স্টপেজ ধরবে না। সাধারণত চট্টল চাকা হচ্ছে সবগুলো স্টপেজ ধরে না, বাট মেট্রোপথে এখন খুবই হচ্ছে বাজে অবস্থা, ম্যাক্সিমাম স্টপেজ গুলো ধরে। ওকে, এরপর ইকুইটি ইন ট্রানজিট। আচ্ছা, ট্রানজিট ইকুইটি হচ্ছে কেন দরকার? সোশিও ইকোনমিক গ্রুপ ডেভেলপমেন্ট জন্য কিন্তু হচ্ছে যে আমাদের ট্রানজিট ইকুইটি দরকার। ওকে, এই এগুলো দেখলে মোটামুটি চলবে। তাহলে হচ্ছে আমি আবারও বলছি, এটি হচ্ছে একটি লেকচার নোট, যেখান থেকে হচ্ছে আপনারা আইডিয়া পাবেন যে কিভাবে হচ্ছে যে মানে কোশ্চেন গুলো কিভাবে আসতে পারে, বা এই ধরেন যদি ইকুইটি ইন ট্রানজিট আসে তাহলে হচ্ছে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। বাট আপনারা এখান থেকে কোনো কিছু কপি করতে পারবেন না। শুধুমাত্র হচ্ছে যে টপিক গুলো ছাড়া, যেমন জিওগ্রাফি বা সোশ্যাল বা ইকোনমিক বা টুলস এন্ড স্ট্র্যাটেজি, এগুলো আপনারা হচ্ছে যে পয়েন্ট গুলো কপি করতে পারেন, ভিতরে এগুলো আপনারা কপি করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনাদের যে সিলেবাসটা দিয়েছে এবং সেখানে যে বইগুলো সাজেস্ট করছে রাইটারের, সেগুলো থেকে হচ্ছে যে আপনারা পড়তে পারেন, বা আমি যে বইয়ের নাম সাজেস্ট করছি সেটা পড়তে পারেন, বা আপনারা চ্যাট জিপিটি ইউজ করে নিজেরা নোট বানিয়ে মুখস্থ করে বা নিজের ভাষার মতো কি লিখতে পারেন। ওকে, তাহলে আমাদের তৃতীয় লেকচারটা এখানে সমাপ্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে তারা নেক্সট ক্লাসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে। আল্লাহ হাফেজ।